বহুল প্রতীক্ষার পরে সার্ভাম মায়া মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। এটি একটি হরর ফ্যান্টাসি মুভি। সিনেমাটির বাজেট ছিল 15 কোটির মতো, আর সেটি বক্স অফিসে 150 কোটির উপরে কামিয়ে ফেলেছিল। তো বুঝতেই পারছো যে সিনেমাটা কতটা ভালো হতে চলেছে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই আমাদের সামনে একটা ব্র্যান্ডকে দেখানো হয়। ওদের একটা প্রোগ্রাম চলছিল। এই ব্র্যান্ডের মধ্যে সূর্যা নামের একজন ছিল। ও আসলে গিটারিস্ট। সূর্যার স্বপ্ন হলো সে মিউজিকের জগতে বড় রকমের একটা নাম কামায়। এই জন্য সে অডিয়েন্সের সামনে অনেক ডেডিকেশনের সহিতই গিটার প্লে করত। এখানে প্রোগ্রামটা শেষ করে ওরা যখন চলেই যাচ্ছিল, ঠিক তখনই ওদের কাছে ওদের ম্যানেজার আসে আর জানায় যে 2 দিন পরে ওরা একটা প্রোগ্রাম করতে দেশের বাইরে যাবে। এই কথাটা শুনে তো ব্র্যান্ডে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। তারপর ম্যানেজারটা সূর্যাকে একটু পাশেই ডেকে নিয়ে যায় আর বলে, আমি তোমার জন্য অনেক ট্রাই করেছি সূর্যা, কিন্তু তোমার ভিসাটা অ্যাপ্রুভ হয়নি, এর জন্য তুমি আমাদের সাথে যাচ্ছ না। এই কথাটা শুনে অনেকটাই কষ্ট পেয়ে যায় সূর্যা, আর মনে মনে ভাবতে থাকে আমার সাথে কেন এমনটা হয়। তারপর সে জানতে পারে ওর ভিসাটা আসতে 2 মাসের মতো সময় লেগে যাবে। এই সময়টা ওকে এই শহরেই থাকতে হবে। তখন সূর্যা চিন্তা করতে থাকে যে এই সময়টা সে এখানে থেকে কি করবে। ওর থেকে তো এটাই ভালো হবে যে ওর গ্রামে ফিরে যাও। গ্রামে সূর্যাদের পরিবারের অনেক নাম। আসলে ওর বাবা একজন পণ্ডিত। গ্রামের আশেপাশের যেই পূজাই হতো তাদেরকেই ডাকা হতো। পুরো গ্রাম ওর বাবাকে অনেক সম্মান করত। সূর্যা যেদিন ওর বাড়িতে এসে পৌঁছে সেই দিনে ওর বাবার 70তম জন্মদিন হচ্ছিল। এজন্য বাড়িতে তো একদম উৎসবের মহলে ছেয়ে গিয়েছিল। সূর্যা বাড়িতে এসেই খেয়াল করে দেখতে পায় সবাই অনেক ব্যস্ত, এর জন্য সে আর কারোর সাথেই কথা বলে না আর নিজের রুমে চলে আসে। তবে সূর্যা যে তার বাবার সাথে কথা বলে না, এর পেছনে আরেকটা কারণ রয়েছে। অনেক বছর আগে সূর্যার মা মারা গিয়েছিল। ওই সময়টার ওর মা একটা কুকুর পালত। তখন সে কুকুরটাও জেনে গিয়েছিল যে তার মালকিন মারা গেছে। এজন্য সে অনেক দুঃখী হয়ে থাকতো সবসময়। একদিন যখন সূর্যা বাড়িতে এসে পৌঁছে তখন ওই কুকুরটা অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল। এটা দেখে সূর্যা মনে মনে ভাবে যে ওর মায়ের চেহারাটা শেষবারের মতো তাকে দেখানো উচিত। এর জন্য সেই কুকুরটাকে নিয়ে চলে আসে ঘরের ভেতরে। এই ব্যাপারটা যখন ওর বাবা দেখতে পায় তখন অনেক রাগান্বিত হয়ে যায় আর চিল্লাচিল্লি করতে শুরু করে দেয় সূর্যার সাথে যে কেন সেই কুকুরটাকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। তিনি সূর্যা এবং সেখানে থাকা বাকি সবাইকেই ঘর থেকে বের করে দিয়েছিল। এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকেই সূর্যা তার বাবার উপরে অনেক রাগ করে এবং তার সাথে তেমন একটা আর কথা বলতো না। সূর্যার বাড়ির সবাই ছিল ভগবানের ভক্ত। প্রায় সব সময় পূজাপাঠ করতেই থাকতো তারা। কিন্তু সূর্যা ছিল একদমই ওর পরিবারের অন্য সব সদস্যদের থেকে উল্টো। সে কোনো ভগবানকে বিশ্বাস করতো না, এমনকি সে কোনো রকমের কোনো পূজাপাঠও করতো না। আর আজকে যেহেতু সূর্যা অনেকদিন পরে বাড়িতে এসেছিল, তাই ওর পরিবারের লোকজন ওর সাথে খুব সুন্দরভাবেই কথা বলছিল। কিন্তু সূর্যা ওদের সাথে তেমন একটা কথা বলে না। এমনকি নিজের বাবার সাথেও কথা না বলেই নিজের রুমে চলে আসে সূর্যা। দিন এভাবেই কাটতে থাকে। এরপর আস্তে আস্তে সূর্যের অবস্থানও খারাপ হতে থাকে, কারণ সে একটা কনসার্টও পাচ্ছিল না। আর তার যে জমানো টাকাগুলো ছিল সেগুলো প্রায় সবই শেষ হয়ে গেছে। এখন তার কাছে আর একদমই টাকা পয়সা নেই বললেই চলে। তার পরপরই সূর্যা চলে আসে ওর দাদার কাছে আর হাত খরচের জন্য কিছু টাকা চায়, যে ও চা পানি কিছু খাবে। তখন দাদা ওকে জানায় যে আমার কাছে কোনো রকমের কোনো টাকা পয়সা নেই। ঘরের যত টাকা পয়সা থাকে সেগুলো তো সবকিছু তোমার বাবার কাছেই থাকে। তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে গিয়ে তোমার বাবার থেকে তুমি চেয়ে নাও। এই ব্যাপারটাতে সূর্যা তো পড়ে যায় মহামুসিবতে, কারণ সে তো তার বাবার সাথে কথা বলে না। তারপরে লজ্জাশরম ভুলে গিয়ে যায় বাবার কাছে আর গিয়ে তার হাত খরচের জন্য কিছু টাকা চায়। তখন ওর বাবা ওকে বলে যে চা খাওয়ার জন্য টাকা পয়সা লাগবে কেন, আমাদের তো কিচেন আছে, সেখানে সবকিছুই রাখা আছে, তুই সেখানে গিয়ে চা বানিয়ে নিয়ে খেয়ে নে। সূর্যা তখন মনে মনে ভাবতে থাকে ওর বাবা কতটাই না কৃপণ, চা খাওয়ার জন্য সে কিছু টাকা পয়সা ওকে দিল না। সেদিন সন্ধ্যাবেলাতেই সূর্যার কাছে চলে আসে ওর এক কাজিন। ওনার নাম রূপেশ। সে আসলে গ্রামে পুরোপুরি সেটেলড ছিল। অনেক পুজোতেই সে ডাক পায়। এই জন্য সূর্যা ওকে একটা জবের জন্য বলে। যদি সে একটা জব পায় তাহলে সেখান থেকে কিছু টাকা পাবে আর নিজের হাত খরচাটা সে চালাতে পারবে। ওর এই কথাটা শুনে রূপেশ ভাবতে থাকে আর কিছুক্ষণ পরে জানায়, আমার কাছে তো অনেক পূজারই অফার আসে, তো তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যা, তাহলে তোর হাত খরচের টাকাও তো পেয়ে যাবি আর আমিও আমার মনের মতো একটা অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে সূর্যা রূপেশকে বলে, আমি তো ভগবানকে বিশ্বাসই করি না, এজন্য তুই যেভাবে পূজা করিস আমি তো সেভাবে পূজা করতে পারবো না। কিন্তু রূপেশ বলে, এগুলো কোনো কথা নয়, ছোটবেলা থেকে তো সবকিছু আমি আর তুই একসঙ্গেই শিখেছিলাম, এমনকি তুই তো আমার থেকে অনেক ভালো মন্ত্র পড়তি, এই জন্য তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যা, তাহলে কিছু টাকা পয়সাও পেয়ে যাবি তুই। এরপর চিন্তা ভাবনা করতে থাকে সূর্যা। অনেকক্ষণ চিন্তা করার পরে সে ডিসাইড করে যে ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে সে।
তখন থেকেই রূপেশের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় সুরিয়ার। অনেকগুলো পূজা করে ওরা দুজনে একসাথে। এগুলো থেকে যে দক্ষিণাটা আসতো সেগুলো দুজনে ভাগাভাগি করে নিত। কিছুদিন এমনভাবে চলার পরে হঠাৎ করে একদিন সুরিয়া চলে আসে একটা মিউজিক স্টুডিওতে, আর সেখানে গিয়ে গিটার প্লে করে। এখানে কয়েকদিন থাকার পর ওর কাছে যা টাকা পয়সা ছিল সবগুলো আবার ফুরিয়ে যায়। তখন আবারও সুরিয়া ফিরে আসে গ্রামে, আর রূপেশের সাথে আবারও পূজা করতে শুরু করে। হঠাৎ করে একদিন ওরা দুজনে চলে আসে একটা বাড়িতে পুজো করার জন্য। ওরা যখন পুজো করছিল তখনই রূপেশ সুরিয়াকে বলে গোটা ঘরে ধূপের ধোঁয়া দেওয়ার জন্য। তাই সুরিয়াও সেটা নিয়ে যায় বিভিন্ন ঘরে দেওয়ার জন্য। তারপর একটা ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে ফেলে। আসলে এই রুমটার অবস্থা অনেক বাজে হয়েছিল আগে থেকেই। এত সুন্দর একটা বাড়িতে এরকম পুরাতন একটা ঘর কিভাবে আসলো কিছুই বুঝে উঠতে পারে না ওরা। এসব ভাবতে ভাবতে রূপেশ যায় সেই ব্যাপার স্যাপারগুলো দেখার জন্য। তখন গিয়ে সে একটা চেয়ারের ওপরে বসে। আচমকাই কিভাবে যেন ব্যালেন্স বিগড়ে পড়ে যায় রূপেশ। এতে অনেক বাজে অবস্থা হয়ে যায় ওর। সাথে সাথে রূপেশকে নিয়ে চলে আসা হয় হাসপাতালে। তখন ডাক্তার ট্রিটমেন্ট করার পরে জানায় রূপেশকে 3 মাসের জন্য বেড রেস্ট নিতে হবে। সে কোনো রকমের কোনো কাজকর্ম করতে পারবে না, আর কোনো নড়াচড়া করতে পারবে না। আর যদি করে তাহলে ঝামেলায় পড়তে হতে পারে। আর 3 মাস যদি এভাবে ভালোভাবে সে থাকে তাহলে সুস্থ হয়ে যাবে। এই ব্যাপারটাতে ওরা দুজনেই পড়ে যায় তো মহা ঝামেলায়। তখন রূপেশ সুরিয়াকে বলে আগামী 3 মাস আমি কোনো রকমের কোনো পূজা পাঠ করতে পারবো না। এর জন্য তোকেই এখন থেকে সব পুজো করতে হবে, আর সেখান থেকে যে টাকা পয়সা আসবে সেটা 50-50 করা হবে। এটা শুনে সুরিয়া হাসতে হাসতে বলে সব মেহনত করবো আমি, আর 50-50 ভাগ নিবি তুই? তুই আমাকে 60% দিস আর তুই বাকি 40% নিস। রূপেশও সেটাই মেনে নেয়, কারণ ওদের দুই ভাইয়েরই অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল একদম ছোটবেলা থেকেই। এরপর থেকেই সুরিয়া বিভিন্ন পূজা করতে থাকে। গ্রামে যে মানুষেরই পূজার জন্য ডাকতো সেটাই করে দিত সুরিয়া। এখন এই গ্রামের প্রধান পূজারী বলা যায় সুরিয়াকেই। এখন ওর জীবনটা অনেক ভালোই চলছিল। টাকা পয়সা যা পেত ওরা দুজনে ভাগাভাগি করে নিত খুব সুন্দরভাবেই। এখন সুরিয়ার আর টাকা পয়সার কোনো চিন্তা নেই। এভাবে কিছুদিন কাটার পরে হঠাৎ করে একদিন রূপেশ সুরিয়াকে ডেকে পাঠায়। তারপর জানায় পাশে একটা ডাক্তারের বাড়ি। তার ছেলে গত কয়েকদিন ধরে অনেক আজব বিহেভ করছে, তাকে কেউই ঠিক করতে পারছে না। আমার ধারণা যে হয়তোবা ওর মধ্যে কোনো রকমের একটা বাজে আত্মা চলে এসেছে। এর জন্য ওর বাড়িতে গিয়ে পূজা পাঠ করতে হবে, আর সেই আত্মাটাকে ভাগিয়ে দিতে হবে। যদি পূজাটা সাকসেসফুল হয় তাহলে অনেকগুলো টাকা দিবে বলে জানিয়েছে ডাক্তার। এত কিছু শোনার পরেও সুরিয়া বলে আমি ভগবানের পূজা বাদ দিয়ে তো অন্য কিছুই করতে পারি না। আত্মা ভাগানোর কাজ তো তান্ত্রিকের, এটা আমি কোনোভাবেই পারবো না। তখন রূপেশ বলে তোকে গিয়ে ওখানে কিছুই করতে হবে না। আমি তোকে যেই মন্ত্রটা বলে দিব সেইটা তুই গিয়ে ওখানে পাঠ করবি, তাহলেই আত্মাটা সেখান থেকে ভেগে যাবে। তখন সুরিয়া চিন্তা করতে থাকে ওখানে গেলে তো অনেক বেশি টাকা পাচ্ছে তারা। এই জন্য লোভে পড়ে যায় সুরিয়া এবং চলে আসে ওই ডাক্তারের বাড়িতে পুজো করে ভূতটা তাড়ানোর জন্য। সেখানে গিয়েই সুরিয়া ডাক্তারকে বলে ঘরের মধ্যে একটা রঙ্গোলি বানান, তারপর সেটার মধ্যে আপনার ছেলেকে বসিয়ে দিন। এই কথাটা শুনে ডাক্তারের পরিবারের লোকজনরা সেখানে বড় রকমের একটা রঙ্গোলি বানায়, আর তার মধ্যে বসিয়ে দেওয়া হয় তার ছেলেকে। বাচ্চাটা আসলে অনেক শান্ত ছিল, সে কারো দিকে তাকাচ্ছিল না বা কোনো কথাও বলছিল না, একদম মাথাটা নিচু করে চুপচাপ বসেছিল। কিছুক্ষণের মধ্যেই সুরিয়া রূপেশের বলে দেওয়া সেই মন্ত্রটা পড়তে শুরু করে। অনেকক্ষণ মন্ত্র জপ করার পরে শেষ করে সুরিয়া। তখন সে ওই বাচ্চাটিকে দেখতে চায়। সাথে সাথেই যে ছেলেটা কারোর দিকে চোখ তুলে তাকাতই না সে সুরিয়ার দিকে এক ধ্যানে চেয়ে থাকে। তখন ডাক্তাররা মনে করে যে ওর ছেলে হয়তো বা ঠিক হয়ে গেছে। এতদিন তো কারোর দিকে তাকাচ্ছিলই না, আর এখন সে কথাও বলছে। এজন্য সাথে সাথেই সুরিয়াকে পাওনা টাকাটা পরিশোধ করে দেয় ডাক্তার। টাকা পেয়ে তো অনেক খুশি হয়ে যায় সুরিয়ার নিজের বাড়ির দিকে রওনা হয়। পরদিন সকালবেলাতেই সুরিয়ার বাড়িতে চলে আসে একটা ডেলিভারি বয়, আর ওকে জানায় যে স্যার আপনার একটা পার্সেল রয়েছে। তখন সুরিয়া চিন্তা করতে থাকে আমি তো কোনো রকমের কোনো পার্সেল অর্ডার করিনি, তাহলে আমার নামে কিভাবে এই পার্সেলটা আসলো। তারপর সে পার্সেলটা খুলে দেখতে পায় এটার মধ্যে একটা মেয়েদের পোশাক। এটা দেখে বড় মাপের একটা শক খেয়ে যায় সুরিয়া, আর ভাবতে থাকে এরকম কিছু তো আমি অর্ডার করিনি, তাহলে এটা কিভাবে আসলো আমার বাড়িতে। এজন্য সে পার্সেলটা নেয় না, ফিরিয়ে দেয় সেই ডেলিভারি বয়কে। ঘরের মধ্যে এসে সুরিয়া যখন তার ফোনটা ঘাঁটতেছিল তখন সে ভালো করে খেয়াল করে দেখতে পায় যে অর্ডারটা করা হয়েছিল তার ফোন থেকেই। এমনকি তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পায় ওর ডিপিটাও চেঞ্জ করা হয়েছে। এগুলোতে অনেকটাই অবাক হয়ে যায় সুরিয়া, কিভাবে এগুলো সম্ভব, আর কেই বা এগুলো করলো ওর ফোন থেকে। তারপর রাতের বেলাতে সুরিয়া চলে আসে ওর বেডরুমে। তখন সেখানে আগে থেকে একটা মেয়ে মজুদ ছিল। এটা দেখে অবাক হয়ে যায় সুরিয়া, আর ওই মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কে। তখন ওই মেয়েটা তার নাম জানায় সুজাতা। সাথে সে হাসতে হাসতে এটাও জানায় আমি আপনার ফোনটা ব্যবহার করেছিলাম, আর আপনার ফোন থেকে ওই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম। তার পরপরই সুরিয়ার গিটারটা উঠিয়ে নেয় ওই মেয়েটা আর প্লে করতে শুরু করে। ঠিক ওই সময় সুরিয়ার দাদা ওর রুমের পাশ দিয়ে যাচ্ছিল।
তখন এই গিটারের শব্দটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় এবং চলে আসে ঘরের ভেতরে এবং গালাগালি করতে শুরু করে সুরিয়াকে। সাথে জানায় তুই তাড়াতাড়ি গিটার প্লে করাটা বন্ধ কর। কিন্তু এখানে মেইন টুইস্ট এটাই দেখা যায় যে সুজাতা নামের ওই মেয়েটা যে সুরিয়ার রুমের মধ্যে ছিল তাকে সুরিয়া বাদে অন্য কেউই আর দেখতে পাচ্ছিল না। এই ব্যাপার স্যাপার দেখে অনেকটাই হয়রান হয়ে যায় সুরিয়া, আর ভাবতে থাকে এগুলো কিভাবে পসিবল। তখন তার মনের মধ্যে বারবারই প্রশ্ন উঠতে থাকে, এই মেয়েটা কে, আর কেনই বা সে এখানে এসেছে, আর কিভাবেই বা সে এখানে এসেছে, আর কেনই বা সে নিজে বাদে অন্য কেউই এই মেয়েটাকে দেখতে পায় না। ঠিক তখনই সুরিয়ার মনে পড়ে যায় যখন সে ডাক্তারের বাড়িতে গিয়েছিল তখন ওই বাচ্চাটা কোনো একটা জিনিসকে ধরে ফেলেছিল, ওই জিনিসটা আবার এখন সুরিয়ার বাড়িতেই। এই ব্যাপার স্যাপারটাতে অনেকটাই হয়রান হয়ে যায় সুরিয়া, আর ভাবতে থাকে ওই ডাক্তার বাড়িতে যে ভূতটা ছিল সেটাই হয়তো বা সুরিয়ার বাড়িতেও এখন এসে পড়েছে। তখন মেয়েটা হাসতে হাসতে সুরিয়াকে বলতে থাকে, তোমার কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, তবে আমাকে একটু সাহায্য করতে হবে তোমার, দয়া করে তুমি কি আমাকে সাহায্যটুকু করবে। এইগুলো শুনে হতবাক হয়ে যায় সুরিয়া আর জিজ্ঞেস করে, তোমাকে আমি আবার কি সাহায্য করতে পারি। তখন মেয়েটা হাসতে হাসতে বলে, আমি মারা গেছি অনেক দিন হয়ে গেছে, আমার এটাও মনে নেই যে আমার আসল নামটা কি, বা আমার পরিবার সম্পর্কে আমি কিছুই জানি না, আমার বাবা মা কারা বা আমার বাড়ি বা কোথায় এগুলো খুঁজতে তোমারই আমাকে সাহায্য করতে হবে। যতদিন পর্যন্ত তুমি এগুলো খুঁজে দিতে আমাকে না পারবে ততদিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। এই কথাগুলো শুনে অনেকটাই ভয় পেয়ে যায় সুরিয়া, আর ভাবতে থাকে এই ভূত নিয়ে আমার সাথে কিভাবে থাকবে, আর সে যদি আমার সাথে থাকে তাহলে আমার তো কোনো সমস্যা হবে না। তখন সেই ভূত মেয়েটি ওকে এনশিওর করে যে তোমার কোনো সমস্যাই হবে না। এই দিনের পর থেকে ওই মেয়েটা সব জায়গাতেই সুরিয়ার পিছা করতে শুরু করে। সুরিয়া যেখানেই যেত সেখানেই গিয়ে হাজির হতো এই ভূত মেয়েটি। এই ব্যাপার স্যাপারে অনেকটাই পেরেশান থাকতো সবসময় সুরিয়া। দিন এভাবেই কাটতে থাকে। কিছুদিন পর হঠাৎ করে একদিন সুরিয়া চলে আসে একটা মিউজিক স্টুডিওতে। আসলে এখানে কিছুদিন আগেও সুরিয়া এসে গিটার প্লে করেছিল, কিন্তু এখনও তার কিছু পেমেন্ট পেন্ডিং আছে এখানে, কিছুতেই ওরা ওর টাকাগুলো পরিশোধ করছিল না। তবে আজকে যখন সুরিয়া সেখানে গিটার প্লে করে তার পরপরই তার সকল টাকা পয়সাই পরিশোধ করে দেওয়া হয়। এই ব্যাপারগুলোতে অনেকটাই শক খেয়ে যায় সুরিয়া, আর ভাবতে থাকে এই লোকগুলো তো আগে আমাকে টাকা পয়সা দিতই না, তাহলে আজকে তারা কিভাবে আমাকে এই টাকা পয়সাগুলো দিল, আর কেনই বা দিল, এর পেছনেই বা কী রহস্য রয়েছে। সাথে এটাও ভাবতে থাকে এই মেয়েটা যখন থেকে আমার সাথে আছে তখন থেকে আমার ভাগ্যটা মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে, কোনো না কোনোভাবে তো এই পুরো পেমেন্টটা পাওয়ার পেছনেও এই মেয়েটারই হাত রয়েছে। কিছুদিনের মধ্যেই সুরিয়ার মিউজিকটা মুম্বাইয়ের বড় একটা কোম্পানির কাছে গিয়ে পৌঁছে। ওদের অনেক পছন্দ হয় সুরিয়ার মিউজিক। তখন ওদের কোম্পানি থেকে একটা মেইল পাঠানো হয় সুরিয়াকে। তারা জানায় যে সুরিয়াকে তারা তাদের ব্র্যান্ডে ইনক্লুড করতে চায়। এই মেইলটা পাওয়ার সাথে সাথেই অনেক বেশি খুশি হয়ে যায় সুরিয়া, আর মনে মনে ভাবতে থাকে যে মেয়েটা তো আমার জন্য আসলেই লাকি। এরপর থেকে আস্তে আস্তে সুরিয়া ওই মেয়েটার সাথে অনেক বেশি ক্লোজ হতে শুরু করে, এমনকি তার একটা নামও রাখে মাধুরী। ওরা দুজনে হরহামেশাই বসে কথা বলতো, এমনকি একসঙ্গে সিনেমাও দেখতো। কোনো কোনো সময় তো দুজনে একসাথে হরর মুভি দেখেও এনজয় করতো, মানে বলাই যায় যে ভূতকে সাথে নিয়ে ভূতের সিনেমা দেখছে। একদিন হঠাৎ করেই সুরিয়া মাধুরীর আত্মাকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো, আর কেনই বা তোমার কোনো কিছুই মনে নেই তোমার নিজের সম্পর্কে। তখন মাধুরী খানিকটা মন খারাপ করে বলে, আমি তো এগুলো বলতে পারবো না, আসলে কেন জেনে আমার আগের কোনো মেমোরি আমার সাথে নেই। তখন সুরিয়া ওকে অনেক করে বলতে থাকে যে তুমি একটু চিন্তা করো, তাহলেই হয়তোবা কিছু না কিছু তো তোমার মনে পড়বে। এগুলো শুনে মাধুরী সুরিয়াকে বলতে থাকে, আমি যখন মারা গিয়েছিলাম তখন একটা লোক আমার কাছে এসেছিল, সে এসেই এস দিয়ে একটা শব্দ বলেছিল। এই শব্দটা শোনার পরে আমার মৃত্যু হয়েছিল, আমার শুধু এতটুকুই মনে আছে, আর কিছুই মনে নেই। তখন সুরিয়া বলতে থাকে, এই ব্যাপার স্যাপার নিয়ে আমাদের আর একটু খোঁজ খবর নিতে হবে ভালো করে, তাহলেই হয়তোবা এটা বের করা যাবে যে তুমি কোথা থেকে এসেছো বা তোমার বাবা মাই বা কারা। এর মধ্যেই সুরিয়ার কাছে ওই বড় কোম্পানিটার সাথে কাজ করার জন্য মুম্বাইতে যাওয়ার অফার আসে, কিন্তু সুরিয়া এখনই মুম্বাই যেতে চায় না, কারণ মাধুরীর সাথে থাকতে ওর ভালোই লাগছিল, আর মাধুরীর বাড়ি এবং তার পরিবারটা খুঁজে দিয়েই তারপরেই সে মুম্বাই যাবে বলে ডিসাইড করে। তবে মাধুরী বারবারই ওকে মুম্বাই যাওয়ার জন্য এনকারেজ করত। তখন সুরিয়া হাসতে হাসতে বলে, যদি তুমি আমার সাথে যাও তাহলে আমি যেতে পারি। তখন মাধুরীও রাজি হয়ে যায় ওর সাথে যাওয়ার জন্য। তারপর পরে ওরা দুজনে ফ্লাইটে করে যেতে থাকে মুম্বাইয়ের দিকে। তখন হঠাৎ করেই মাধুরীর একটা কথা মনে পড়ে, আর সে সুরিয়াকে জানায়, আমি শেষবার বিমানে করে বেঙ্গালুরু গিয়েছিলাম। আসলে কত মানুষই তো যায় এইভাবে, তো এভাবে তো আর কোনো মানুষকে খুঁজে বের করা পসিবল নয়, শুধু কোথায় গিয়েছিল এটা জেনে। তারপর পরে ওরা দুজনে চলে আসে মুম্বাই। সেই বড় কোম্পানি থেকে একটা এমপ্লয়িকে পাঠানো হয় সুরিয়াকে রিসিভ করার জন্য। মেয়েটার নাম দিব্যা। মেয়েটা দেখতে ছিল অনেক সুন্দরী, তবে সুরিয়া ওকে এটা জানায় না যে তার সাথে একটা আত্মা এসেছে।
যদি সে দিব্যাকে এটা বলতো তাহলে সে ভাবতো যে হয়তোবা ও পাগল। তখন দিব্যা সূর্যাকে বলে, আপনাকে এখানে 1 সপ্তাহের মতো থাকতে হবে, আর আপনি যখনই ফ্রি হবেন তখন অবশ্যই আমার সাথে এসে ডিনার করবেন। আসলে দিব্যা প্রথম থেকেই ওর ব্রেকআপটা নিয়ে অনেক দুঃখী ছিল, কিন্তু সূর্যাকে প্রথমবার দেখে ওর ভালো লেগে গিয়েছিল। যখন সে সূর্যার সাথে কথা বলতো বা গল্প করতো তখন অনেক বেশি ভালো ফিল করতো। এই ব্যাপার স্যাপার দেখে তো সবকিছুই বুঝে যায় মাধুরী, আর সূর্যাকে বলে এটাই কিন্তু তোমার সুযোগ, ওই মেয়েটার সঙ্গে তুমি অবশ্যই কিন্তু ডিনার করবে। সূর্যা মুম্বাই আসার পর থেকে প্রত্যেক দিনই দিব্যার সাথে সে দেখা করত। এরকম কয়েকদিন চলার পরে একে অপরকে ভালোবাসতে শুরু করে ওরা। আরও কিছুদিন কাটার পরে হঠাৎ করে একদিন মাধুরী সূর্যাকে বলে, আমিও তো একটা মেয়ে, তো আমি খুব ভালোভাবে এটা বলতে পারি যে দিব্যা তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এজন্য তুমি ওকে ভালো কোনো একটা জায়গায় নিয়ে যাও, সেখানে গিয়ে ওকে প্রপোজ করে দাও, সে অবশ্যই মেনে নেবে। আর আগে থেকে যেহেতু ওর ব্রেকআপ হয়ে গিয়েছিল এর জন্য তোমার প্রপোজালটাও একদম তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিবে। মাধুরীর মুখে এইসব কথা শুনে রাজি হয়ে যায় সূর্যা নিজেও। পরদিন সকালবেলাতেই সূর্যা চলে আসে কেরালাতে। আসলে দিব্যার বাড়িও ছিল কেরালাতেই। সেখানে পৌঁছানোর পরপরই দিব্যা সূর্যাকে কল দেয়, জানা একটা ওয়েডিংয়ে আসার কথা, এখানে কিন্তু তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। এটা শুনে আর অন্য কোনো চিন্তাভাবনা না করেই সূর্যা বলে দেয় যে আমি অবশ্যই যাব। তারপর সূর্যা চিন্তা করতে থাকে যে সে কিভাবে যাবে ওখানে। তখন মাধুরী ওকে বলে, তোমার কাছে তো একটা কার আছে, তাহলে তুমি সেই কারটা নিয়ে ওখানে যাও, হয়তোবা তোমার ভালো লাগবে। এই কথাটা শুনে আবার আরেক চিন্তায় পড়ে যায় সূর্যা, আর মাধুরীকে জানায় কারটা তো আমার বাবার, এর জন্য ওনার কাছে গিয়ে আমার চাইতে হবে। আর এই ব্যাপারটাতে তো আমার নিজেকে ছোট বলে মনে হবে, কারণ বাবার সাথে আমি অনেক দিন ধরে তেমন একটা কথাবার্তা বলি না। এখন গিয়ে যদি সরাসরি কার চাই তাহলে হয়তোবা তোমাকে নাও দিতে পারে। এগুলো শুনে মাধুরী ওকে বলে, এখনও তো তুমি গিয়ে তোমার বাবাকে ব্যাপারটা জানাওনি, গিয়ে জানাও, তারপর দেখো যে ওনার রিয়াকশানটা কী হয়। এমনও তো হতে পারে যে উনি তোমাকে কারটা দিয়েও দিতে পারে। মাধুরীর কথা শুনে অনেক দিন পরে বাবার রুমে চলে আসে সূর্যা। গিয়ে দেখতে পায় বাবার শরীরের অবস্থা তো আগের থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে। এটা দেখে সূর্যা ভাবতে থাকে, আমি বাবার প্রতি এতটাই রেগেছিলাম যে ওনার শরীরের প্রতি আমি কোনোদিনই নজর দিইনি। তারপর সূর্যা আবার ভালো করে খেয়াল করে দেখতে পায় যে কুকুরটাকে ঘরের ভেতরে আনার জন্য ওর বাবা ওকে শাসিয়েছিল, সেই কুকুরটাকে এখন সে নিজের ঘরের মধ্যেই রাখছে, আর খুব সুন্দরভাবেই তার দেখাশোনাও করছে। সূর্যা তখন আরও ভাবতে থাকে বাবা হয়তোবা কোনো ব্যাপার নিয়ে সেদিন অনেক রাগান্বিত ছিল বা কষ্টে ছিল, এই জন্যই হয়তোবা সেদিন এমনটা করেছিল। এখন তো বাবা কত ভালোবেসে রাখছে এই কুকুরটাকে। সাথে এটাও ভাবতে থাকে যে সব ভুল তার নিজেরই, অযথাই সে বাবাকে ভুল বুঝেছে আর এতদিন একা একা থেকেছে। আসল সত্য তো এটাই যে সূর্যার বাবা সূর্যাকে অনেক বেশি ভালোবাসত। এই ব্যাপারটা ঘটে যাওয়ার পর থেকে সূর্যার ওর বাবার উপর যত রাগ ছিল সবগুলো একদম পানি হয়ে যায়। তার পরপরই বাবার কাছে গিয়ে সূর্যা কারটা চায়, সেটা দিয়েও দেয় বাবা। সাথে সাথেই সূর্যা বেরিয়ে পড়ে ওই ওয়েডিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। সূর্যা মাধুরীর আত্মাকেও নিয়ে নেয় ওর সাথে। কয়েক ঘন্টার জার্নি শেষে এসে পৌঁছে ওই জায়গায়। এখানে তো দুজন দুজনকে দেখে অনেক খুশি, একসাথে অনেক মজমাস্তি করে। একটা গানে খুব সুন্দর নাচে ওরা দুজন। এক পর্যায়ে ওরা একে অপরকে জড়িয়েও ধরে। এই ব্যাপার স্যাপার দেখে মাধুরীর আত্মা তো রাখতে থাকে। তারপর ওখান থেকে পার্টি শেষ করে এরা দুজনে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা করে। ওরা দুজনে যখন গাড়ি করে আসতেছিল তখন আচমকাই মাধুরী সূর্যাকে বলে, তোমাকে আমার অনেক ভালো লাগে, এমনকি আমি তোমাকে ভালোবেসেও ফেলেছি। এই কথাগুলো শুনে বড় রকমের একটা শক খেয়ে যায় সূর্যা, আর বলতে থাকে তুমি তো একটা আত্মা, তাহলে আমি তোমাকে কিভাবে ভালোবাসতে পারি? কারণ যদি আমি তোমাকে ভালোবাসি তাহলে এটা তো প্রেম হবে না, এটা পজেশন হয়ে যাবে। আর কয়েকদিন আগে তুমিই তো আমাকে বলেছিলে দিব্যাকে ভালোবাসার জন্য, আর এখন তুমিই কিনা এই কথা বলছো? তখন মাধুরী বলে, এগুলো আমি কিছুই জানি না, শুধুমাত্র তুমিই আমাকে দেখতে পাও, এর জন্য আমার জীবনে তুমি ছাড়া আর কেউই মাইনে রাখে না। আমি তোমার লাইফে সারা জীবন এভাবেই থাকতে চাই। তখন সূর্যা বলতে থাকে, আমি একটা জিন্দা মানুষ আর তুমি একটা আত্মা, আমরা দুজন একসাথে কোনো দিনও থাকতে পারবো না, আমাদের এই মিলনটা কোনোভাবেই পসিবল নয়। এই কথাগুলো শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় মাধুরীর আত্মা, আর বলতে থাকে বারবার তুমি আমাকে এভাবে ভূত বলো না তো। এটা বলেই সাথে সাথেই সেখান থেকে উধাও হয়ে যায় মাধুরীর আত্মা। ঠিক তখনই গাড়িটা থামিয়ে ফেলে সূর্যা, আর সেখান থেকে নেমে যায় মাধুরীর আত্মার কাছে এবং বসে পড়ে। দেখতে পায় মাধুরী অনেক কান্নাকাটি করছিল। এই ব্যাপারগুলো দেখে থতমত খেয়ে যায় সূর্যা, আর ওকে জড়িয়ে ধরে। সাথে সাথেই কিভাবে যেন মাধুরীর সব কিছু মনে পড়ে যায়, ওর পুরনো কথা, ওর পেছনের সকল স্মৃতিগুলোই মাথার ভেতরে আবার ফিরে আসতে শুরু করে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় মাধুরীর আসল নাম হচ্ছে মায়া ম্যাথিউ। সে তার পরিবারের সাথেই থাকতো। ওর পরিবার ছিল অনেক ধনী, তারা বিশাল বড় একটা টি স্টেট রান করত। আর মায়া তার পড়াশোনা করতো বেঙ্গালুরুতে।
তখন বেঙ্গালুরুতে একটা ছেলেকে সে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। আসলে তার রিলেশনশিপ নিয়ে ওর পরিবারকে বলার জন্যই সে বাড়িতে এসেছিল। মাধুরী যখন তার পরিবারকে এই কথাটা বলে তখন ওর বাবা বলে কোনো সমস্যা নেই, আমরা সবাই রাজি। কিন্তু আচমকাই না করে দেয় মাধুরীর মা, আর বলে আমরা তো খ্রিস্টান, আর তুমি যে ছেলেকে ভালোবাসো সে তো হিন্দু, এজন্য বিয়েটা কোনোভাবেই পসিবল নয়। ওই ছেলেটাকে তুমি কোনোভাবেই পাবে না, তো ওকে তুমি ভুলে যাও। মায়ের মুখে এসব কথাগুলো শুনে অনেকটাই হয়রান হয়ে যায় মাধুরী। মাকে বোঝানোর সে অনেক করে চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। মা জানায় তুমি যতই চেষ্টা করো না কেন আমি কোনোভাবেই মানব না। তারপরে অনেক করে বলে মা বাবাকে রাজি করে ওই ছেলেটার সাথে একবার দেখা করার জন্য। তারপর বাবা মাকে নিয়ে চলে আসে ওই জায়গাতে। এখানে ওই ছেলেটার আসার জন্য অপেক্ষা করছিল ওরা সবাই, কিন্তু কোনো একটা অজানা কারণে ওই ছেলেটার সেখানে আসে না। তখন মায়া ভাবতে থাকে হয়তোবা সেই ছেলেটা ওকে ধোঁকা দিয়েছে। তখন ওর মা বলে আমি আগে থেকেই জানতাম যে ছেলেটা এখানে আসবে না, কারণ সে তো একটা হিন্দু ছেলে, সে তোকে কখনোই সত্যিকারের ভালোবাসেনি। এই কথাটা শুনে অনেকটাই রাগান্বিত হয়ে যায় মায়া, আর গাড়ি থেকে নেমে পড়ে। ঠিক তখনই অনেক জোরে আসা একটা ট্রাক ওকে ধাক্কা মেরে দেয়। এই ব্যাপারটাতে অনেকটাই জখম হয়ে পড়ে মায়া। সাথে সাথেই ওর বাবা মা ওকে নিয়ে চলে আসে হাসপাতালে। ডাক্তাররা যখন ওকে চেক করে তখন দেখতে পায় অলমোস্ট মারা গেছে মায়া, ওর ব্রেনটা পুরোপুরিভাবে ডেড হয়ে গেছে। সাথে ডাক্তার ওর বাবা মাকে এটাও জানায় কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় মায়াকে। ওর জন্য এখন এটাই ভালো হবে যে ওকে শান্তিমতো ওপরে যেতে দেওয়া যাক। তারপর বাবা মা চলে আসে মায়ার ভাইয়ের কাছে আর সব কিছু খুলে বলে যে ডাক্তার বলেছে যে মায়াকে আর কোনোভাবেই বাঁচানো পসিবল নয়, এর জন্য ওকে যেন শান্তিপূর্ণভাবে যেতে দেওয়াটাই উচিত হবে। এই কথাটা শুনে অনেকটাই ইমোশনাল হয়ে যায় মায়ার ভাই, কারণ যে বোনটা তাকে এত আদর করতো সে আজকে মারা যাচ্ছে। এই কথাগুলো শোনার পরে সে অনেক চিল্লাচিল্লি করতে থাকে, আর এক পর্যায়ে বলে যে পিসফুলি যেতে দাও আপুকে। তখন ডাক্তাররা ওদের কথা মোতাবেক ওপরে যেতে দেয় মায়াকে। এভাবেই মারা গিয়েছিল মায়া। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। মায়া এখন তার পেছনের সব কিছুই জেনে গিয়েছে। নিজের পেছনের গল্পটা জানার পরে সূর্যাকে দেখে একটু হাসে আর বলতে থাকে তোমার জন্য আমার পাস্ট আমার মনে পড়েছে, এখন আমার আত্মাটা শান্তি পাবে। সাথে এটাও বলতে থাকে এখানে থাকার আমার আর কোনো প্রয়োজন নেই। এটা বলেই সূর্যাকে দেখতে দেখতে মায়ের আত্মাটা শান্ত হয়ে যায়, আর সূর্যার চোখের সামনেই সেখান থেকে ভ্যানিশ হয়। এর পরপরই সূর্যা মায়ের থেকে শোনা কথা মোতাবেক ওর বাড়িটা বের করে ফেলে এবং চলে আসে সেই জায়গায়। সেখানে গিয়ে মায়ের ছবিতে সে শ্রদ্ধাঞ্জলি দেয়, আর চিন্তা করতে থাকে এতদিন ধরে এমন একটা আত্মার সঙ্গে আমি ছিলাম যার চেহারাটা ঠিকঠাকভাবে আমি জানতামই না। সূর্যার আসল পরিচয় কি, আর মায়াকেই বা সে কীভাবে চিনত, বা কেনই বা সে মায়ের ছবিতে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিল, এগুলো কিছুই বুঝে উঠতে পারে না মায়ার পরিবার। কিন্তু তারপরেও তারা সূর্যাকে কিছুই বলে না। সেখান থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া শেষ করে সূর্যা চলে আসে বাড়িতে। এখানকার সকল কাজ সে রূপেশকে দিয়ে দেয়। এতদিনে রূপেশ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তারপর সূর্যা চলে আসে তার পছন্দ মোতাবেক গিটার প্লে করার জন্য। এখন সূর্যার প্রত্যেকটা প্রোগ্রামই সাকসেস হচ্ছিল, আর ধীরে ধীরে সে অনেক উপরে উঠতেছিল। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।